12 সিটির মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি। 7 জেলা, 323 পৌরসভা ও 495 উপজেলায় প্রশাসক নিয়োগ। সিরাজগঞ্জে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল বাবা মা ও 2 সন্তানের। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরা হল না তাদের। নির্দেশনা থাকলেও বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন না বগুড়ায় ছাত্র আন্দোলনে আহতরা। সব ওষুধই কিনতে হচ্ছে বাইরে থেকে। লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি, চট্টগ্রাম বরিশাল সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, পাহাড় ধসের আশঙ্কা। সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। 12 সিটি কর্পোরেশনে মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই মধ্যে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তবে এতদিন জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় সিটি কর্পোরেশনে মেলেনি কাঙ্ক্ষিত সেবা। এতে জন্ম মৃত্যু সনদ কিংবা গুরুত্বপূর্ণ কাজের জন্য গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে বেশিরভাগ জনপ্রতিনিধি। এতে ব্যাহত হচ্ছে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা। রাজশাহী নগর ভবন থেকে শুরু করে ওয়ার্ড কার্যালয় সবই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখনও অনুপস্থিত 90% জনপ্রতিনিধি। এই অবস্থায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বসার মতো টেবিল, চেয়ার বা আসবাবপত্র এগুলো না থাকার কারণে আমাদের বসতে অসুবিধা হচ্ছে। আমরা যে কারণে আমরা একটু সাময়িক অসুবিধার মধ্যে আছি। তো উদ্ধার করা হয়েছে, উদ্ধারকৃত মালামাল আমরা পাইছি অলরেডি। সেগুলো নিয়ে আমরা এখন সেট করতেছি যাতে আমরা তাড়াতাড়ি বসতে পারি। মেয়রের অনুপস্থিতিতে চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। নাগরিক সেবা দিতে কাজ করছেন অল্প সংখ্যক ওয়ার্ড কাউন্সিলর। সিটি কর্পোরেশনের প্রধান অফিসের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছে এবং তার কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের সহযোগিতায় আমরা দায়িত্ব পালন করছি। নতুন অধ্যাদেশ জারির পর ফিরছেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। মেয়র কাউন্সিলরদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিক সেবা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর আশ্বাসে কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী সোমবার কাজে যোগ দিলেও বন্ধ বেশিরভাগ কক্ষ। তবে বরিশাল, সিলেট ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সীমিত পরিসরে হলেও নাগরিক সেবার কাজ অব্যাহত আছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের 495 উপজেলায় ইউএনও বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সেই সাথে নির্বাচিত সব চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে বলা হয় 323 পৌরসভার মেয়র এবং 60 জেলা পরিষদ ও 493 উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। আর 495 উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। অপসারিত চেয়ারম্যানদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার সংশোধিত স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন অধ্যাদেশ, স্থানীয় সরকার পৌরসভা অধ্যাদেশ, জেলা পরিষদ অধ্যাদেশ ও উপজেলা পরিষদ অধ্যাদেশের খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও ফিরল মরদেহ। সড়কে প্রাণ গেল বাবা মা ও 2 সন্তানের। ঢাকা থেকে ভোর রাতে মাইক্রোবাসে রাজশাহী যাত্রা করেন জসিমউদ্দিন, তার স্ত্রী ও 2 সন্তান। সিরাজগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান 4 জন। গুরুতর আহত মাইক্রোবাসের চালক। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে খুঁজছে পুলিশ। ঢাকা থেকে চিকিৎসা শেষে মাইক্রোবাসে রাজশাহীর বাগমারায় নরসিংহপুরের বাড়িতে ফিরছিলেন জসিমউদ্দিন। সাথে ছিল পরিবারের সদস্যরা। ভোররাতে সিরাজগঞ্জের হাটি কুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় বাহনটি। ঘটনাস্থলে মারা যান জসিমউদ্দিন। স্ত্রী নার্গিস, 2 ছেলে জামাল ও কামালের মৃত্যু হয় সেখানেই। গুরুতর আহত মাইক্রোবাসের চালক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আহত চালককে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।
তারা রাজশাহী রোডে যাওয়ার সময় হচ্ছে ট্রাকের সাথে ধাক্কা লাগে এবং 4 জন মারা যায়। আসার পরে দেখি যে একজনও জীবিত নাই, 4টাই মারা গেছে। এদিকে দ্রুত ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে গেলেও তাকে ধরতে মাঠে নামে পুলিশ। ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে 4 জন, একই পরিবারের 4 জন মৃত্যুবরণ করে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহত চালককে নেওয়া হয়েছে রাজশাহীতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 12 সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই মধ্যে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসকও নিয়োগ করা হয়েছে। এতে এতদিন যে জনপ্রতিনিধিরা আত্মগোপনে ছিল, সেজন্য সিটি কর্পোরেশনে কাঙ্ক্ষিত সেবা মেলেনি, খালি হাতে ফিরতে হয়েছে সেবা প্রার্থীদের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, এই অধ্যাদেশের পরে সেখানে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহীর কি পরিস্থিতি, সার্বিক বিষয় জানাবেন। দেখুন, 5 তারিখের পরে অনেকটা যে রাজশাহী যদি বলা হয়ে থাকে, রাজশাহী বিভাগেই জনপ্রতিনিধি শূন্য এক প্রকার বলা যেতেই পারে। এবং রাজশাহী যদি সিটির কথা বলা হয়ে থাকে, রাজশাহী মহানগরীতে রাজশাহী সিটি মেয়র থেকে শুরু করে যে 30 কাউন্সিলর, এর মধ্যে অধিকাংশ কাউন্সিলর কিন্তু আত্মগোপনে রয়েছেন। এবং এই যে 14 দিনই কিন্তু এই জনপ্রতিনিধি তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন, যার ফলে 14 দিন থেকে সাধারণ নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন এবং অনেক ভোগান্তিতেও পড়তে হচ্ছিল। বিশেষ করে জন্ম সনদ এবং মৃত্যু সনদের ক্ষেত্রে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল নগরবাসীকে। এই যে 30 জন, অর্থাৎ এখানে যে রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে যে 30টা জনপ্রতিনিধি রয়েছেন, অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন, সাথে সিটি মেয়র রয়েছেন, এই পদগুলো যখন স্থগিত করা হলো বা খারিজ করে দেওয়া হয়েছে, এর ফলে যখন প্রশাসক নিয়োগ করা হলো, এখন একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে এখান থেকে যে নাগরিকরা তাদের যে সেবাগুলো পাওয়ার কথা ছিল, যেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছিল, সেগুলো এখন তারা নিয়মিতই পাবেন এবং এর ফলে আর কোনো জটিলতা থাকবে না। এবং এখন পর্যন্ত আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম যে এখন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের যে সেবাগুলো সকাল থেকেও আমরা দেখেছিলাম নগরের বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে তারা কিন্তু সেবা পাচ্ছিলেন না। বিশেষ করে যারা ওয়ার্ড সচিবরা রয়েছিলেন তারাও বলছিলেন যে তারা কোনো নির্দেশনা পাননি কিভাবে কার্যক্রম পরিচালনা করবেন। ঠিক এই ধরনের যখন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, সেইখান থেকে অন্ততপক্ষে একটি অবসান হয়েছে এবং একটি পথে তারা এসেছে যে এখন প্রশাসক নিয়োগ হয়ে গেছে এবং প্রশাসকের নির্দেশনা অনুযায়ী এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো সেগুলো অব্যাহত থাকবে। এবং সেই সাথে রাজশাহী বিভাগে যে 67টি উপজেলায় যে 67টিতে যে চেয়ারম্যান তাদেরকে যখন অব্যাহতি দেওয়া হয়েছে, এখন সেখানে যে ইউনো যারা রয়েছেন তারা এই দায়িত্বগুলো পালন করবেন, যার ফলে মুস্তাফিজুর রহমান, আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে এই নগর ভবনে কতটা কাজ করতে পারবেন যারা দায়িত্ব পেয়েছেন তারা, এবং তারা আগামীকাল থেকেই কি তাদের কার্যক্রম বুঝে নেবেন কিনা? দেখুন, নগর ভবন সহ নগরের যে কাউন্সিলর কার্যালয়গুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু বিধ্বস্ত এবং তারা বারবারই একটি কথা বলছিলেন যে তাদের যে কর্ম পরিবেশ, অর্থাৎ তারা যে ইকুইপমেন্টগুলো নিয়ে কাজ করবেন, কম্পিউটারগুলো অধিকাংশই কিন্তু ভস্মীভূত হয়ে গেছে, কিছু ছিল সেগুলো চুরি হয়ে গেছে, অর্থাৎ লুট হয়ে গেছে, কিছু তারা রিকভারি করতে পেরেছে, কিন্তু যতটুকু পেরেছে সেটিও কিন্তু তাদের কর্ম পরিচালনার জন্য পর্যাপ্ত নয়। এক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হবে, বিশেষ করে যে কাউন্সিলর কার্যালয়গুলো রয়েছে, সেই সাথে নগর ভবনে যারা এই আইটি সেক্টরে কাজ করতেন তাদের ক্ষেত্রে এই বেশি ভোগান্তিতেই পড়তে হবে। এবং এমনও হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের যে সনদ দিবে, নাগরিকত্ব যে সনদ দিবে, সেই কাগজটিও নেই, অর্থাৎ সেগুলো কিন্তু পুড়ে গেছে। এবং এরপরে যে জন্ম সনদগুলো যেগুলো ছিল সেগুলোও পুড়ে গেছে, যার ফলে এই এখন যে প্রশাসক নিয়োগ করার পরে যে খুব দ্রুত সেবা পাবে এমনটি কিন্তু বলা যাচ্ছে না, কারণ অবকাঠামোগত উন্নয়নের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ লজিস্টিক যে সাপোর্টের বিষয়টি রয়েছে, এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না আসে বা
না পেয়ে থাকে তাহলে কিন্তু নগরবাসী পূর্ণাঙ্গ সেবা সেটি কিন্তু ব্যাহত হবে। এবং আমরা এরই মধ্যে কথা বলেছিলাম, আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের যে সিও আছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি বলছিলেন যে রাতারাতি কিন্তু তারা যে ধ্বংসস্তূপ, যে ধ্বংস পরিক্রমা চলেছে, যে ধ্বংসযজ্ঞ চলেছে, সেখান থেকে দ্রুত উদ্ধার হওয়া সম্ভব নয়। তবে তারা তাদের সাধ্য মতো কিন্তু নাগরিকদের যে সেবা সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করে যাবেন। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে এই ছিল সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 108 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন নিহতের মা জোসনা বেগম। গত 16 জুলাই পাঁচলাইশে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। এদিকে নারায়ণগঞ্জে ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সংসদ সদস্য শামীম ওসমান সহ ৬২ জনের নামে এবং অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া রংপুরে অটোচালক মানিক হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 119 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের মা। এদিকে সাভারের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ 4 থেকে 500 জনকে আসামি করে মামলা হয়েছে। রবিবার রাতে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহতের বাবা। মামলার এজাহারে বলা হয়, গত 5 আগস্ট বাস স্ট্যান্ডে ছাত্র জনতার উপর হামলা হলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাজ্জাদ। এদিকে কুমিল্লায় মাসুম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আকাম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনা সহ ৬২ জনের নাম উল্লেখ সহ অন্তত 400 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় সাবেক উপাচার্য ফরিদ উদ্দিন, সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ 76 জনের নাম উল্লেখ করে 300 জনকে আসামি করা হয়েছে। এছাড়া সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 18 জনের নামে মামলা করেছে তার পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশনা থাকলেও বগুড়ার শহীদ জিয়া মেডিকেলে তা মিলছে না। আহতদের অভিযোগ, প্রায় সব ওষুধই কিনতে হচ্ছে বাইরে থেকে, এমনকি ক্ষতস্থান ড্রেসিং করা ও ট্রলির জন্য প্রতিবার গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের উপপরিচালক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় এখনও কাতরাচ্ছেন অনেকে। যথাযথ সেবা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। রোগী ও স্বজনদের অভিযোগ, সম্পূর্ণ চিকিৎসার খরচ সরকার বহনের সিদ্ধান্ত নিলেও স্যালাইন, ব্যথার ওষুধসহ বেশিরভাগই কিনতে হচ্ছে বাইরে থেকে। নার্স ও ওয়ার্ড বয়দের একাধিকবার ডেকেও পান না তারা। ট্রলির জন্য প্রতিবারই গুনতে হয় টাকা। টাকা না হলে ড্রেসিং করতে নিয়ে গেলে তারা নেয় না, আবার গাড়িও পাওয়া যায় না। টাকা দিয়েও অনেক সময় গাড়ি পাওয়া যায় না। এখনো পরীক্ষা কিছু হয়নি, আর ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন একটা কিনতে দিয়েছিল, আমি বাড়িতে কিনছি সেটা। হাসপাতালের উপপরিচালকের দাবি, আহতদের চিকিৎসায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ওষুধের ব্যবস্থা করা হয়েছে। নার্স ও ওয়ার্ড বয়দের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় যে স্টাফরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় হয়তো একটা কাজ করে বিভিন্ন টাকার কথা এরকম অভিযোগ আমাদের কানে আসে। তো আমরা এটার ব্যাপারে স্টাফদেরকেও বলে দিয়েছি, যদি এই ধরনের কোনো অভিযোগ আসে তাহলে আমরা জিরো টলারেন্স, আমরা সর্বোচ্চভাবে তার যে পানিশমেন্ট একদম আমরা স্পেসিফিক রোগীদের কাছেও বলেছি, স্পেসিফিকভাবে আমাদেরকে নাম দেন যে কে এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, স্পেসিফিক নাম দিলে আমরা অবশ্যই তার এগেনস্টে। এখন কোনোভাবেই কোনো সুযোগ নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন অন্তত 1200 জন। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ হোসেন, আপনি তো সরাসরি শহীদ জিয়া মেডিকেলে গিয়েছেন, সেখানে আসলেই কি তারা যেটি বিনামূল্যে পাওয়ার কথা সেটি পাচ্ছেন না? সরজমিনে আপনি কি দেখতে পেয়েছেন?
যে দেখুন, শহীদ জিয়ার যে বিষয়টি ছিল সেটি কিন্তু কালকেই আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনি দেখেছেন যে অনেকেই অভিযোগ করেছেন যে ট্রলি থেকে শুরু করে ড্রেসিং করা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তারা এই নার্স এবং যারা ওয়ার্ড বয় আছে তাদেরকে সে টাকা দিতে হতো। এখন আমি যে স্থানটিতে রয়েছে সেটি হলো বগুড়ার কানুজগাড়ি শহরের কানুজগাড়ির শুভেচ্ছা ক্লিনিক। এই শুভেচ্ছা ক্লিনিকে কিছুক্ষণ আগে আমার কাছে একটি খবর এসেছে যে এখানে একজন ঢাকায় গুলিবিদ্ধ, ঢাকার শাহবাগে হাসনাম নামে এক শিক্ষার্থী, যিনি 15 তারিখে গুলিবিদ্ধ হয়েছিল, গেল জুলাই মাসের 15 তারিখে, এবং সে 15 তারিখ গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকার যে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিল 20 তারিখ পর্যন্ত। এই গুলিটি বের করার পরে সে যখন বগুড়ায় চলে আসে, বগুড়ায় আসার পরে সে আসলে এই শুভেচ্ছা ক্লিনিকে যখন ভর্তি হয়, কারণ হিসেবে জানতে পেরেছি যে এই তার প্রায় যে হাতের হাড়টি রয়েছে সেই হাড়টি 10 টুকরো হয়ে যাওয়ায় এখানে ভর্তি হয়েছিল অপারেশনের জন্য, এবং অপারেশন করে আসলে যে 56,000 টাকা এখানে বিল করা হয়েছিল, এই 56,000 টাকা বিল পরিশোধ করা আসলে সেই পরিবারের পক্ষে একটু দুরূহ হয়ে পড়ে, যার কারণে কিন্তু এখানে যারা বগুড়ার যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা অভিযোগটি পাওয়ার পরপরই এই ক্লিনিকে চলে আসে, এবং এই ক্লিনিকে আসার পরে তাদের সাথে ক্লিনিক কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেন, এবং ক্লিনিক কর্তৃপক্ষ তাদেরকে বলেন যে আসলে কোনোভাবেই টাকা কমানো সম্ভব নয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখানে পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিভিল সার্জনের কিন্তু প্রতিনিধিরাও এখানে রয়েছেন। তো এখানে আসলে তাদের কাছ থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে এখনো পর্যন্ত যে হাসনাম নামের যে ছেলেটি, তাকে 28,550 টাকা দিয়ে এখানে কিছুক্ষণ আগেই কিন্তু ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয়েছে, এবং এই টাকার বিষয়টি নিয়ে হাসনামের যে খালা রয়েছেন সেই খালা জানিয়েছেন যে এই 28,000 যে টাকা, সেই টাকাটা কিন্তু তাদের নিজের পকেট থেকে দিতে হয়েছে, কিন্তু তিনি দাবি জানিয়েছেন যে সরকারের যে বিনামূল্যে চিকিৎসার যে খরচটি সেটি কিন্তু তারা এখনো পাননি। তো এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, তারা যেটি জানিয়েছেন যে সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলে তারা যাতে এই টাকাটি এই হাসনামের যে শিক্ষার্থী রয়েছেন তার পরিবারকে ফেরত দেওয়া হয়, এই ব্যবস্থাটি তারা করবেন। এবং আপনি জানেন যে এইরকম কিন্তু শুধু বগুড়ার প্রত্যেকটি ক্লিনিকে এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা জানতে পেরেছি যে 2-1 জন শিক্ষার্থী তারা ভর্তি রয়েছেন। তো আসলে বগুড়ার সার্বিক চিত্র এই ছিল আমার কাছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জোজিফ হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি জানান, এরই মধ্যে আহতদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে। বেলা 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এই তথ্য জানান। সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, এরই মধ্যে আহতদের নিয়ে একটি ডেটাবেস তৈরির সিদ্ধান্ত হয়েছে। কোথায় কিভাবে তারা আহত হয়েছেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। সার্বিক বিষয় তদারকির জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি টিম গঠন করা হবে বলেও জানান শারমিন এস মুর্শিদ। অনেক বাচ্চারা মানসিকভাবে আক্রান্ত হয়েছে, অনেকে তাদের কর্মজীবন হারিয়ে ফেলেছে, অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে, কারণ এই ছিল একমাত্র তাদের উপার্জনকারী। সেই জায়গাটায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা নৈতিক দায়িত্ব আছে। আমি সেই জায়গাটার জন্য আজকে এসেছি। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকের থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। যাত্রাবাড়ির র্যাব কার্যালয় থেকে লুট হওয়া 7টি অস্ত্র ও 4,000 রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া এসব অস্ত্র র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, 5 আগস্ট যাত্রাবাড়ি র্যাব 10-এর কার্যালয় থেকে লুট হয় বিভিন্ন আগ্নেয়াস্ত্র। সেনাবাহিনীর 28 বেঙ্গলের নেতৃত্বে নরসিংদী থেকে SMG 6টি, 16টি শর্টগান, বিভিন্ন মডেলের 7টি আগ্নেয়াস্ত্র এবং 4,000 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে র্যাব 10-এর ASP MJ সোহেলের কাছে এসব হস্তান্তর করা হয়। গাজীপুরে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত 5 আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে নামে 14 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। উদ্ধারের পর 3টি পিস্তল, 5টি শর্টগান, 6টি পিস্তল ম্যাগাজিন,
4টি পিস্তল বক্স, 83 রাউন্ড শর্টগানের গুলিসহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করা হয়। কারো কাছে লুট হওয়া অস্ত্র থাকলে সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। যশোরের বেনাপোলে কমিউটার ট্রেনের কাটা পড়ে আব্দুল অজিত নামে এক পথচারী নিহত হয়েছেন। সকালে কাগজপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে বাজার থেকে রেল লাইনের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন আজিত। এ সময় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। চুয়াডাঙ্গায় স্কুল ছাত্র মাহফুজ হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এই রায় ঘোষণা করেন। 2016 সালের 29 জুলাই দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা ও স্কুল ছাত্র মাহফুজ আলমকে অপহরণ করে আসামি মামুন সহ 4 জন। পরে পরিবারের কাছে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 2 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে মাহফুজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সজীবের মামা বাদী হয়ে 4 জনের নামে হত্যা মামলা করেন। মামলার পর 3 আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়। লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে অনেক জেলায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছে লোকজন। চট্টগ্রামে সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর জেরে নগরের নিচু এলাকায় জলজট সৃষ্টি হয়। চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, বহদ্দারহাট ও আগ্রাবাদের বিভিন্ন এলাকায় অনেক ঘরবাড়ি পাশাপাশি দোকানপাটেও পানি ঢোকে। জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন কুমিল্লার নগরবাসী। রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেট, খুলনা সহ বিভিন্ন জেলায়। সকাল থেকে কর্মজীবীদের পাশাপাশি দুর্ভোগে পড়েন নিম্ন আয়ের মানুষ। লক্ষ্মীপুরে 2 দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। এর জেরে শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কায় পড়েছেন কৃষকরা। বাসার ভিতরে এতটুকু পানি আছে ভিতরে, এই যে গেটের ভিতরে সামনে। এগুলো আজকে অনেক দিন ধরে আমরা অনেক কষ্ট পাচ্ছি। নালা পরিষ্কার করেন না, নালা বড় করছেন, তোমার এটা ভরে গেছে, সাফ করেন না, এটা হবে। খাগড়াছড়িতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। 4 দিন ধরে চলা বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় আছে 3,500 পরিবার। পাহাড়ি সড়কে মাটি ধসে যাওয়ার শঙ্কায় প্রস্তুত রয়েছে সড়ক ও জনপথ বিভাগ। প্রস্তুত রাখা হয়েছে জনবল ও মাটি সরানোর সরঞ্জাম। এদিকে ভারী বর্ষণে দীঘিনালায় মাইনী নদীর পানি বাড়ছে। মেরুং ও কবাখালী নদীর তীরবর্তী কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। গত 24 ঘন্টায় খাগড়াছড়িতে 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, খাগড়াছড়িতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এবং সেখানে কিন্তু পাহাড় ধসের শঙ্কায় রয়েছে 3,500-এর মতো পরিবার। সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রস্তুতি রয়েছে, কিন্তু যারা সেখানে আছেন তাদেরকে কি নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে কিনা? দেখুন, ভারী বর্ষণ হলে কিন্তু পার্বত্য জেলাগুলোতে বিশেষ করে খাগড়াছড়িতে 2টা ঝুঁকি প্রধানত থাকে। একটি হচ্ছে এখানে যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস করছে সে কিন্তু ঝুঁকিটা বাড়ে, একই সাথে এখানে যে সড়ক যোগাযোগটা রয়েছে সেটাও কিন্তু বিঘ্ন হওয়ার একটা শঙ্কা রয়েছে। ইতিমধ্যে খাগড়াছড়ির 9 উপজেলা পৌরসভা সহ
9 উপজেলা তিনি 3,500-এর মতো পরিবার কিন্তু ঝুঁকিপূর্ণ আছে। আমরা দেখেছি আজকে বেশ কয়েকটা জায়গায়, বিশেষ করে মানিকচুরিতে, সেখানে কিন্তু বেশ কিছু বসত বাড়ির আশেপাশে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু ধসে পড়েছে এবং রেড ক্রিসেন্টের যারা কর্মী রয়েছে তারা সেখানে সেগুলো পরিষ্কার করে বসবাস উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। এই রকম ঝুঁকি কিন্তু খাগড়াছড়ি পৌরসভার বিশেষ করে সবুজবাগ, কলাবাগান, শালবন সহ বেশ কিছু এলাকা রয়েছে যেগুলোতে আসলে এরকম ঝুঁকিপূর্ণভাবে বসবাসের করার কারণে একটা আশঙ্কা রয়েছে, যেখানে আসলে পাহাড় ধসে একটা শঙ্কা রয়েছে। একই সাথে খাগড়াছড়িতে বেশ কিছু সড়ক রয়েছে যে সড়কগুলোতে আসলে পাহাড় ধসে যান চলাচল বিঘ্ন হওয়ার একটা শঙ্কা রয়েছে। আপনি জানেন গত শনিবারে খাগড়াছড়ির যে মূল সড়কটি অর্থাৎ ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেখানে কিন্তু প্রায় 5 ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল পাহাড় ধসের কারণে। আজকেও কিন্তু আমরা যেহেতু বাড়ি বর্ষণ গত 4 দিন ধরে অব্যাহত রয়েছে, গত 4 দিন ধরে যেহেতু এই অবস্থা রয়েছে সে কারণে কিন্তু পাহাড় ধসের একটা সংখ্যা রয়েছে। বিশেষ করে খাগড়াছড়ির এই সড়কগুলোতে যাতে পাহাড় ধসের সংখ্যা যাতে দূর করা যায়, সেক্ষেত্রে খাগড়াছড়ি আমরা সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলেছি। সেখানে নির্বাহী প্রকৌশলী তারা বলছে যে পাহাড় ধস মোকাবেলায় যে সমস্ত জায়গাগুলোতে পাহাড় ধসের সংখ্যা রয়েছে সেখানে তারা কিন্তু আগে থেকে ব্যবস্থা নিয়েছে যাতে ধস না হয়, আর যদি ধস হয় সেক্ষেত্রে তারা জনবল এবং একই সাথে পর্যাপ্ত যে যন্ত্রপাতি রয়েছে সেটাও কিন্তু তারা প্রস্তুত রেখেছে যাতে স্বল্প সময়ের মধ্যে যে পাহাড় ধসে যাওয়ার কারণে যদি সড়ক যোগাযোগ বন্ধ হয় সেটি মাটি সরিয়ে যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় সেই ধরনের ব্যবস্থা কিন্তু সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে। খাগড়াছড়ি থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। একই পরিস্থিতি অব্যাহত রয়েছে কুমিল্লায়, সে বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, কুমিল্লাতে এই লঘুচাপের কি ধরনের প্রভাব পড়েছে এবং শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা? কুমিল্লাতে আজকে বিকেল 3টে পর্যন্ত কিন্তু আমরা খবর নিয়ে জেনেছি যে 168 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি কিনা জেলা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। আর গতকাল সন্ধ্যা থেকে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কিন্তু শহরের বিভিন্ন এলাকাগুলো কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে আমরা শহরের যদি একদম প্রাণকেন্দ্রের কথা বলি, কুমিল্লা স্টেডিয়াম মার্কেট, জেলা স্কুল সড়ক, সিটি কর্পোরেশন সড়ক, শিক্ষা বোর্ড, এইসব এলাকাগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। যদিও গত আধা ঘন্টা যাবত বৃষ্টি বন্ধ আছে, কিন্তু এখান থেকে কিন্তু পানি সরছে না। শুধুমাত্র যে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি কিন্তু নয়। আসলে শহরের বিভিন্ন এলাকায় কিন্তু যেসব উন্নয়ন কাজ চলছিল সেগুলো কিন্তু এখন বন্ধ হয়ে আছে, এবং এই বন্ধ থাকার কারণে ড্রেনেজের যে পানি অপসারণের যে স্বাভাবিকতা সেটি বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু এই অস্বাভাবিকভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর আমি এখন যে জায়গাটিতে আছি, কুমিল্লা জেলা স্কুল থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত যে সড়কটি, এই সড়কটি কিন্তু প্রতি বছরই জলাবদ্ধতার কারণে তলিয়ে যায়। এটি বলা যেতে পারে যে কুমিল্লার দুঃখ। এর পাশেই কিন্তু স্টেডিয়াম মার্কেট আছে, এই স্টেডিয়াম মার্কেটটিও কিন্তু তলিয়ে যায়। এখানকার যারা ব্যবসায়ী আছেন কিংবা সাধারণ অধিবাসী আছেন তারা কিন্তু বলছেন যে সিটি কর্পোরেশনের কোনো যথাযথ পরিকল্পনার অভাবে কিন্তু এই এলাকাটি সবসময় পানির নিচে তলিয়ে থাকে। অর্থাৎ দীর্ঘ 12 বছর বা 15 বছর যাবত এই এলাকার কোনো পরিবর্তনই আসেনি। যতবারই বৃষ্টি হচ্ছে, একটু ভারী বৃষ্টিপাত হলে এই এলাকাটি তলিয়ে যাচ্ছে, এখানকার ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যাচ্ছে, এখানকার সাধারণ মানুষ চলাচলে ভোগান্তি হচ্ছে। আর আমরা যেটি দেখতে পাচ্ছি যে সড়কে এত পরিমাণে পানি জমেছে যে এই সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময় যানবাহনগুলো আটকে যাচ্ছে, বিশেষ করে অটোরিকশা, ইজি বাইক, সিএনজি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই সড়কে আটকে গিয়ে তারা কিন্তু রাস্তার মধ্যে পড়েছিল। সাধারণ যাত্রীরা কিন্তু এই যানবাহন থেকে নেমে তারা আর ফুটপাত দিয়ে হেঁটে যেতে হচ্ছে। আর এই মুহূর্তে আসলে জলাবদ্ধতার যে চিত্র সেটি কিন্তু পুরো শহরেই কিন্তু একই রকম। যেহেতু ড্রেনেজ সিস্টেম অপরিকল্পিত হওয়ার কারণে রাস্তা থেকে পানি সরতে পারছে না, সেই কারণে কিন্তু এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমাদেরকে জানিয়েছে স্থানীয়রা। তবে সবারই একটি প্রত্যাশা যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে মহা পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু প্রতিবারই এইভাবে জলাবদ্ধতার মধ্যে আটকে সাধারণ নাগরিকদের ভোগান্তির মধ্যে পড়তে হবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। এমপক্স ভাইরাস মোকাবেলায় ঢাকায় 2টি ও চট্টগ্রামে 1টি হাসপাতাল ঠিক করা হয়েছে। আর এমপক্স রোগী শনাক্তের জন্য ল্যাব প্রস্তুত রেখেছে আইইডিসিআর। বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করার পর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এমপক্স নিয়ে এখনই দেশের শঙ্কা নেই, তবে উদ্বেগ রয়েছে। আফ্রিকার কঙ্গোতে এমপক্স আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ছড়িয়েছে আশপাশের কয়েকটি দেশে, শনাক্ত হয়েছে সুইডেন ও পাকিস্তানে। এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশে কেউ শনাক্ত না হলেও ল্যাব প্রস্তুত রেখেছে আইইডিসিআর। চিকিৎসার জন্য ঠিক করা হয়েছে ঢাকার কুর্মিটোলা ও সংক্রামক ব্যাধি হাসপাতাল।
এবং চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল। এটা সুইডেনে পাওয়া গেছে, এখন পাকিস্তানে অলরেডি পাওয়া গেছে। এই হিসাবে কিন্তু ভয়াবহতার দিক থেকে যদি চিন্তা করেন বা এটার যদি আপনার কিভাবে ছড়ায় সেটার দিকটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে একদম ওরকম বিপজ্জনক অবস্থানে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, জ্বর, মাথা ব্যথা ও ত্বকে ফুসকুড়ি এমপক্সের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এমনকি নিঃশ্বাস থেকেও অন্যজন সংক্রমিত হতে পারে। আমরা ডায়াগনোসটি এইভাবে চিন্তা করতে পারি যে কেউ আক্রান্ত দেশ হতে এসেছেন বা বাইরে থেকে এসেছেন এবং তার এই লক্ষণগুলো দেখা দিচ্ছে, তাহলে আমরা এটাকে চিকেন পক্স মানে আমাদের মাঙ্কি পক্স হিসাবে ধরতে পারি। যদি আমরা এমপক্স রোগী পাই তাহলে তার পরিবারের সদস্যদের ভ্যাকসিন দিতে হবে এবং যারা স্বাস্থ্যকর্মী, যারা চিকিৎসা করবে সরাসরি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। এজন্য ইতিমধ্যেই বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলছে এবং জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই পারস্পরিক সহযোগিতাটা নিশ্চিত করা। 2022 সালের জুলাই মাসে এমপক্স ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বছর বাংলাদেশে 8 জনকে সন্দেহ করা হলেও পরীক্ষায় শনাক্ত হয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপক্স সংক্রমণ রোধে বেনাপোল ও দর্শনা স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এই দুই স্থলবন্দরে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পরই দেশে ঢোকার অনুমতি মিলছে। তবে অন্য স্থলবন্দরে সতর্ক অবস্থা জারি না হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনার পর এবার এমপক্সের সংক্রমণ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা জারি হয়েছে দেশের বিভিন্ন স্থলবন্দরে। বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে কাজ করছে মেডিকেল টিম। নজরদারি রাখা হচ্ছে ভারত থেকে আসা যাত্রীদের ওপর। তাদের কারো এমপক্সের কোনো উপসর্গ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে এই বন্দরে। মেডিকেল টিম গঠন করেছি, যেটা অত্যন্ত সহিত আর সমস্ত যাত্রীদের পাসপোর্টধারী সমস্ত ইন্ডিয়ান যাত্রীদেরকে স্ক্রিনিং আওতা আমরা আনছি এবং কোনো সন্দেহভাজন পেলে তাদেরকে আমরা, যেমন জ্বর বা কোনো ফুসকুড়ি যদি থাকে, তাদেরকে আমরা আইসোলেশনের ব্যবস্থা করার চেষ্টা করছি। প্রতিদিন বাংলাদেশ ভারতে অন্তত 4 শতাধিক যাত্রী চলাচল করেন চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে। এই সীমান্তেও সতর্কতা জারির পাশাপাশি যাত্রীদের পরীক্ষা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। তবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি দিনাজপুরের হিলি, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কর্মকর্তারা। তারপরও প্রতিবেশী দেশ থেকে এমপক্স আক্রান্ত কেউ যেন ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছেন তারা। এমপক্স সংক্রমণের মাধ্যম ও প্রতিরোধমূলক লিফলেট বিতরণ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। এছাড়া লালমনিরহাটের বুড়িমারি, সাতক্ষীরার ভোমরা ও সিলেটের তামাবিল স্থলবন্দরে জারি হয়নি সতর্ক অবস্থা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্যাসের অভাবে টানা কয়েক মাস ধরে দেশের 3টি ইউরিয়া সার কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এতে আসন্ন আমন মৌসুমে চাহিদা অনুসারে ইউরিয়া সারের সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন কারখানা সংশ্লিষ্ট অনেকেই। দেশের বৃহত্তম রাষ্ট্রীয় সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL কারখানাটিতে গড়ে প্রতিদিন 1000 থেকে 1200 মেট্রিক টন সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটে প্রায় 9 মাস ধরে বন্ধ উৎপাদন। যান্ত্রিক ত্রুটি ছিল, গ্যাসের স্বল্পতা ছিল। এখন মোটামুটি প্ল্যান্ট ঠিক আছে, কিন্তু গ্যাসের নিশ্চয়তা আসেনি। এই মাসে হয়তো চালু হবে। একই অবস্থা আরও 2 সার কারখানারও। 9 মাস ধরে উৎপাদন বন্ধ আশুগঞ্জ সার কারখানায়। এছাড়া 7 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে জামালপুরে যমুনা সার কারখানা। এতে আসন্ন আমন মৌসুমে সার সংকটের আশঙ্কায় কৃষক। এছাড়া দানাদার ইউরিয়া সারের দামও বাড়ার আশঙ্কার কথা বলছেন ডিলাররা। প্রতি টনে 80,000 টাকা গচ্ছা দিতে হচ্ছে, ভর্তুকি দিতে সরকারকে। একদিকে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কারখানা বন্ধ থাকার কারণে কারখানা সংশ্লিষ্ট লক্ষ লক্ষ লোক বেকার হয়ে পড়ছে। এই সার কারখানাকে চালু না করা হয় তাহলে কৃত্রিম সংকট তো হবেই এবং কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এদিকে কারখানায় উৎপাদন বন্ধ থাকায় শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরাও রয়েছেন বিপাকে। প্রোডাকশন না যাওয়াতে দেখা যায় যে সমস্ত গাড়ি ঘোড়ায় সার পরিবহনের জন্য সবসময় মোতায়েন আছে, মাসে একটা ঠিক পাচ্ছে না। অনেকদিন কাজকর্ম করে চালু করছিল, আমরা এই অর্থ এলাকার লোক ভালোভাবে চললাম, ভালোভাবে খাইলাম,
এখন এই ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়াতে আমাদের অর্থ এলাকার মানুষ বেকার হয়ে গেছি। দেশে বছরে ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে দেশেই উৎপাদিত হয় ১০ লাখ টন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়কে চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমে যাওয়ায় বিভিন্ন জেলায় দাম কমলেও রাজধানীর বাজারে উল্টো বাড়তি চালের দাম। মানভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। দাম স্বাভাবিক করতে বাজারে অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিবহন খরচের অজুহাতে সারা দেশেই বাড়ে চালের দাম। জেলা শহরে সেই দাম কিছুটা কমেছে, তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলেও রাজধানীতে চালের দাম কমেনি। নওগাঁয় চিকন ও মোটা চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। জেলার চালকল মালিকরা বলছেন, সড়কসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি কমে যাওয়ায় দাম কমতির দিকে। এই চাঁদাবাজি না থাকার কারণে চাউলের কেজিতে কমপক্ষে 8 টাকা হচ্ছে হ্রাস পেয়েছে, কমেছে। বস্তায় সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত কমেছে। তবে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, মাঝারি মানের চাল 55 থেকে 60 টাকা ও মোটা চালের কেজি 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, যা গেল 2 সপ্তাহের চেয়ে কেজিতে 2 থেকে 3 টাকা বেশি। বিক্রেতারা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে এ দাম কমে আসতে পারে। আমি যে চালটা নিতেছিলাম 28, সেটা আগে ছিল আপনার 15 টাকা, এখন 58 টাকা, 2 টাকা কম বেশি আর কি। কমানো উচিত, এত কিছুতে কমায় নাই। মাছে আনাজে এখনো চালের দাম কমে না, মিনিকেটের দাম এখনো বাড়ছে, তবে আশা করি সামনের দিকে চালের দামটা কমার সম্ভাবনা আছে। এদিকে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ এবং চালের বাড়তি দাম ঠেকাতে বাজারে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা যখন মনিটরিংয়ে যাই, কিছু কিছু ব্যবসায়ী যে পরিবহন খরচের কথাটা বলে, পরিবহন সংক্রান্ত যে ভাউচার, সেটা অনেক সময় তারা আমাদেরকে দেখাতে পারেন না। এটা তারা হাইড করে রাখেন। এটা একটা কালচার তৈরি হয়েছে যে পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীকে দোষারোপ করে, খুচরা ব্যবসায়ী পাইকারিকে দোষারোপ করে। এই কালচার থেকে তাদেরকে বের করার চেষ্টা আমরা করতেছি এবং আমরা আশা করতেছি চাউলের দামও কমে আসবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে সরকারের গুদামে 18,65,814 টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে চাল মজুদ আছে 13,52,846 টন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় সড়কে কমেছে চাঁদাবাজদের তৎপরতা। মোড়ে মোড়ে ইজি বাইক থেকে চাঁদা নেওয়াও বন্ধ রয়েছে। এতে স্বস্তিতে মালিক ও চালকরা, সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরাও। বিশিষ্টজনরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে কেউ আর সড়কে চাঁদাবাজি করতে পারবে না। কয়েকদিন আগেও নগরীর বিভিন্ন জায়গায় ইজি বাইক চালকদের চাঁদা দিতে হতো। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, গল্লামারী, রূপসাঘাট, নতুন রাস্তা মোড়, জেলখানা ঘাট এলাকায় ইজি বাইক চালকদের কাছ থেকে চাঁদা উঠানো হতো বিভিন্ন সংগঠনের নামে। একজন ইজি বাইক চালককে সবকটি পয়েন্টে দিনে সব মিলে দিতে হতো 50 থেকে 60 টাকা। বর্তমানে চাঁদাবাজদের তৎপরতা নেই সড়কে, এতে স্বস্তিতে ইজি বাইক চালকরা। একটা মামলা দিত, এই সব নিউজ। এখন কোথাও কোনো মামলা টামলাও দিচ্ছে না, আর কোনো চাঁদা মাদা কোনো জায়গা কিছু হচ্ছে না। মোড়ে মোড়ে চাঁদা দেওয়া লাগতো, রূপসাঘাটে, জেলখানা ঘাটে, এই সমস্ত জায়গায় চাঁদা দেওয়া লাগতো। এখন কোনো চাঁদা দেওয়া লাগে না, এখন উন্নত হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা এখন ভালোভাবে গাড়ি চালাতে পারছি। যারা সাধারণ, যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আছে, এরা সব চাঁদাবাজি শিকার হল। কেউ যেন সড়কে আর চাঁদাবাজি করতে না পারে, সেজন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। নতুন করে কোনো চাঁদাবাজ সৃষ্টি না হোক, সেই ব্যাপারে প্রশাসন যাতে সজাগ দৃষ্টি রাখেন এবং ইজি বাইক এলাকারও এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন যে তারা আর কাউকে চাঁদা দিবেন না, এবং প্রশাসনের মধ্যে থেকেও যেন কোনো সুবিধাবাদী কোনো চক্র যেন এই চাঁদাবাজির সাথে জড়িত না হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন। চাঁদাবাজি বন্ধে কঠোর নজরদারির কথা জানিয়েছে পুলিশ। যে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমাদের লোকজন মনিটর করছে যাতে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা না ঘটে। যদি কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে, আমরা সেক্ষেত্রে আমাদের আইন অনুসারে আমরা ব্যবস্থা নেব। নগরীতে প্রতিদিন প্রায় 20,000 ইজি বাইক চলাচল করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলোচনা সভা, শোভাযাত্রা সহ নানা কর্মসূচিতে 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। দুপুরে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করেন দলের নেতারা। পরে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বগুড়ায় আলতাফুন্নেসা মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতারা নতুনভাবে বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের আহ্বান জানান।
নোয়াখালীতে শহরের মাইজদিতে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া গোপালগঞ্জ, পাবনা, জামালপুর, সিরাজগঞ্জ, পটুয়াখালীতে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। সুনামগঞ্জে সংবাদ সংগ্রহের সময় 2 সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় বক্তারা বলেন, গত 6 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহে যাওয়ার সময় হামলার শিকার হন আরটিভির জেলা প্রতিনিধি শহীদ নূর আহমদ। এছাড়া গত 11 আগস্ট সময় টিভির সাংবাদিক হিমাদ্রি শেখরের ওপর হামলা হয়। এ সময় তাদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে হামলাকারীরা। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা। শহীদ নূরের ওপর হামলার ঘটনায় শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ সহ 15 জনের নাম উল্লেখ করে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মেহেরপুরে 2টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের বড় বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় বাজারের জ্যোৎস্না বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করায় 20,000 টাকা জরিমানা করা হয়। এরপর মেসার্স আসিফ ফল ভান্ডারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ চকোলেট মজুদের অপরাধে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া চাল, সবজি বাজার, মাছ, মাংস ও ফলের দোকানেও তদারকি করা হয়। চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। সোমবার সকালে রাজধানীর শাহবাগে সমাবেশ করেন তারা। আন্দোলনকারীরা জানান, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার পর থেকে এক বেতনে চাকরি করে আসছেন তারা। দীর্ঘকাল পার হলেও ইনক্রিমেন্ট ও চাকরি রাজস্বকরণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব কর্মীরা। তারা জানান, বিএমআরসি থেকে তাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে বারবার বিভিন্ন তথ্য চেয়ে চিঠি চাওয়া হচ্ছে। বারবার এসব তথ্য দিয়েছেন তারা, কিন্তু তারপরও তাদের চাকরি স্থায়ী হয়নি। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সাথে থাকার জন্য।